বর্তমানে দৈনন্দিন জীবনে আমরা প্রায় সকলেই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকায় বা কোনো অসুবিধা থাকার কারণে কোথাও বেরোতে পারি না। কিন্তু সপ্তাহান্তে 2-1 দিনের ছুটি ম্যানেজ করে যদি কোনো একটি জায়গায়, সেটি নদী, পাহাড়, জঙ্গল বা সমুদ্র সৈকত হোক না কেন, পরিবার সহ বা বন্ধুবান্ধব মিলে কিংবা একা একই একটু সময় কাটানো যায়, তাহলে নিজেকে বেশ হালকা মনে হয় এবং ক্ষণিকের জন্য হলেও সেই সমস্ত কাজের চাপ ও অন্যান্য সমস্যা থেকে দূরে থাকা যায়। তাই এরকমই একটি জায়গার সন্ধানে আজ আমি বেরিয়ে পড়লাম কলকাতার পার্শ্ববর্তী জেলা উত্তর 24 পরগনার ভারত বাংলাদেশ সীমান্তে টাকি শহরে। কলকাতা থেকে টাকি যেতে হলে শিয়ালদা স্টেশনের উত্তর শাখা থেকে 5টা 20, 6টা 12, 7টা 40, 8টা 22 এবং 9টা 20 শিয়ালদা হাসনাবাদ লোকাল ধরে নামতে হবে টাকি রোড স্টেশনে। ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা। সময় লাগবে 2 ঘন্টা। আর যদি সড়ক পথে যেতে চান তাহলে বারাসাত হয়ে নতুবা বাসন্তী হাইওয়ে হয়ে টাকিতে চলে যেতে পারেন। নেমে পড়লাম টাকি রোড স্টেশনে। স্টেশনের বাইরে আসলে প্রচুর টোটো দেখতে পাবেন, আর দেখতে পাবেন এই টাকি শহরের 3টি সাইটে মোট 15টি স্পটের সম্পূর্ণ ট্যুরের তালিকা। এই 3টি সাইটের টোটো রিজার্ভের ভাড়া পড়ে 1100 টাকা, আর যদি আপনারা 5 জন থাকেন তাহলে মাথাপিছু পড়বে 220 টাকা করে। যদি স্টেশন থেকে টোটো রিজার্ভ না করেন তাহলে 20 টাকা ভাড়ার বিনিময়ে একটি টোটোতে করে চলে যেতে পারেন টাকি রাজবাড়ি ঘাটে। এখানেও প্রচুর টোটো রয়েছে। এখান থেকে একটি টোটো রিজার্ভ করে এই টাকি শহরের 15টি স্পট ঘুরে দেখে নিতে পারেন। এই রাজবাড়ি ঘাটে প্রবেশ করলেই দেখতে পাবেন এপার বাংলা ওপার বাংলার মাঝে বয়ে চলেছে শান্ত ইছামতি নদী। এই নদীর পাড়ে এক সময় রাজবাড়ি ছিল। নামে রাজবাড়ি হলেও আদতে তা ছিল জমিদার বাড়ি। কিন্তু কালক্রমে সেই রাজবাড়ি হারিয়ে গেলেও রয়েছে তার ভগ্ন অংশ। আর ওই রাজবাড়ির স্মৃতি রক্ষার জন্যই তৈরি হয়েছে এই রাজবাড়ি ঘাট। এই ঘাটের পাশেই রয়েছে প্রচুর বসার জায়গা। এখানে বসেই আপনারা সুন্দরী ইছামতি নদীর শোভা উপভোগ করে নিতে পারেন, আর করে নিতে পারেন নৌকো বিহার। এখানে নৌকো বিহার করার জন্য 2টি সাইট রয়েছে। প্রথম সাইটে 10 জনের ভাড়া পড়ে 1000 টাকা, মাথাপিছু পড়ে 100 টাকা করে, এবং দ্বিতীয় সাইটের জন্য 10 জনের ভাড়া পড়ে 1800 টাকা, মাথাপিছু পড়ে 180 টাকা করে। আপনারা যদি এখানে 1টা বা 2টো দিন থাকতে চান তাহলে এই ইছামতি নদীর পাড় ধরে প্রচুর হোটেল রয়েছে। আমি কয়েকটি হোটেলের নাম এবং ফোন নাম্বার দিয়ে দিলাম, চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আপনারা গাড়ি নিয়ে আসলে এই টাকি সানরাইজ গেস্ট হাউসের পাশে গাড়ি পার্কিং করার একটি জায়গা রয়েছে। এখানে 4 সিটার গাড়ির পার্কিং চার্জ 150 টাকা এবং 7 সিটার গাড়ির পার্কিং চার্জ 200 টাকা, কিন্তু সন্ধ্যা 6টার পর প্রতি ঘন্টায় 50 টাকা করে দিতে হয়। এই রাজবাড়ি ঘাটের পাশেই প্রচুর খাবার হোটেল রয়েছে। চাইলে এখানে আপনারা সকালের ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ করে নিতে পারেন। এই হলো আই লাভ টাকি সেলফি পয়েন্ট। এখানে 2-1টা সেলফি তোলা যেতেই পারে।
আর এই আই লাভ টাকি সেলফি পয়েন্টের পাশেই রয়েছে এই ওয়াচ টাওয়ারটি। এই টাকি সেলফি পয়েন্টের পাশেও আরও একটি ফেরিঘাট রয়েছে, এখান থেকেও আপনারা নৌকোবিহার করে নিতে পারেন। এখানেও টোটো যোগে টাকি ট্যুরটি সম্পূর্ণ করার জন্য এরকম একটি ট্যুর প্যাকেজের তালিকা পেয়ে যাবেন। এখান থেকে 3টি সাইটের টোটো রিজার্ভের ভাড়া পড়ে 1000 টাকা। একটি টোটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম এই সুন্দরী টাকির দর্শনীয় স্থানগুলি দেখার উদ্দেশ্যে। এটা হচ্ছে টাকি রামকৃষ্ণ মিশন আশ্রম আছে এখানে, একটা সাইট সিনের মধ্যে পড়ে। এটা খুব পুরনো নাম করা মিশন টাকি, বহু দূরে বাচ্চা কাচ্চা পড়াশুনো করে এখানে, আর এখানে সবাই আসে টুরিস্ট, মানে সাইট সিন। চললাম আমি রামকৃষ্ণ মিশনের ভিতরে, দেখবো ভিতরে কি আছে। এই টাকি রামকৃষ্ণ আশ্রম ও উচ্চ বিদ্যালয়টি 1931 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1938 সালে মিশনের একটি শাখা তৈরি করে। বর্তমানে এই বিদ্যালয়টি রামকৃষ্ণ মিশনের পরিচালনায় পরিচালিত। বিদ্যালয়টি ওয়েস্ট বেঙ্গল অফ হায়ার সেকেন্ডারি এবং সেকেন্ডারি এডুকেশনের সাথে অনুমোদিত। এই উচ্চ বিদ্যালয়টি ছাড়াও এখানে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে 100 জন শিক্ষার্থী থাকতে পারে এবং পড়াশোনা করতে পারে। রামকৃষ্ণ আশ্রম দেখার পর আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যে। 455 বছর বয়স। আমরা এখন চলে এসেছি 455 বছর পুরানো কুলেশ্বরী কালী মন্দিরে। আনুমানিক 1640 থেকে 1645 সালের মধ্যে এই কালীবাড়িটি প্রতিষ্ঠা করেন তৎকালীন জমিদার প্রতাপ আদিত্য। দরজা বন্ধ থাকায় আমরা মায়ের মুখটি সেভাবে দেখতে পাইনি, কিন্তু দরজার ফাঁক দিয়ে যতটুকু দেখা যায় সেটাই ক্যামেরা বন্দি করলাম। কথিত আছে ইছামতি নদীর কূলে জেলেদের জালে একটি দেবীঘট উঠে আসে, আর তারপরেই জমিদার স্বপ্না আদেশ পান নদীর কূলে পাওয়া দেবীঘট নিয়ে দেবীর মূর্তি প্রতিষ্ঠার। স্বপ্না আদেশ অনুযায়ী জমিদার ইছামতি নদীর কূলে সেই ঘট এবং দেবীর মূর্তি প্রতিষ্ঠা করেন, আর তখন থেকেই কুলেশ্বরী কালীবাড়ি নামে পরিচিত এই মন্দিরটি। যেতে যেতে চোখে পড়ল পরিচালক কৌশিক গাঙ্গুলির বসত বাড়ি, কিন্তু বাড়িতে পরিবার স্বজন থাকায় আমরা আর ভিতরে প্রবেশ করলাম না। টাকিতে যে কৌশিক গাঙ্গুলির বাড়ি ছিল, প্রডিউসার যিনি, তার বাড়ি এটা। আর বিষাদগঞ্জ যে সিনেমা হয়েছিল, কৌশিক গাঙ্গুলি, জয় হাসান ছিল, মানে আবির চট্টোপাধ্যায় বাংলাদেশের জয় হাসানকে শাদি করে এখানে নিয়ে এসেছিল। সেই কৌশিক গাঙ্গুলি প্রডিউসারের বাড়িতে এটা আবির চট্টোপাধ্যায় বিয়ে করে এখানে নিয়ে এসেছিল। সেখান থেকে এটা আমাদের টুরিস্ট স্পট হয়ে গেছে। জনপ্রতি 10 টাকায় টিকিট কেটে প্রবেশ করলাম পূবের রাজবাড়িতে। আর এই রাজবাড়ির যাবতীয় তথ্য শুনে নেব এখানকার স্থানীয় একটি কাকার মুখ থেকে। জমিদার জগবন্ধু রায়চৌধুরী, হরেন্দ্র রায়চৌধুরী এনারই জায়গা। এখন এই দিদিকে লিজ দিয়েছে, এখন দিদিকে লিজ দিয়েছে। এটা আছে 303 বছর পুজো হচ্ছে, 303 বছর পুজো হচ্ছে, দুর্গা পুজো। আসুন। আচ্ছা, এটা হচ্ছে দেবতার সম্পত্তি, লিজ নিয়েছে দিদি শর্মিষ্ঠা ঘোষ। আসুন।
বিয়ের 92 বছর লিজ আছে এটা। এইটা হচ্ছে আপনার পুবের বাড়ি, মানে পুবের বাড়ি মানে 4টে বাড়ি আছে, পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, 4টে বাড়ি। এইটাই হচ্ছে পুবের বাড়ি, পূব দিকে। জমিদার আমলে 101টা বলি হতো, সত্য ঘটনা। 101টা বলি আমি আমার জীবনে 14টা মহিষকে আমি হামলাইছি, ওই আমার ধরে দিয়ে তারপরে মহিষ বলি খানা দেখাবো। এইখানটা মহিষ বলি হতো, এখানে ছাগল বলি হতো, 101টা বলি হতো। দেখুন এই জমিদার এই ঘরটার মধ্যে থাকতো। ক্যামেরাটা ভেতর দিয়ে দেন, হ্যাঁ ভেতর দিয়ে। এই ঘরটার মধ্যে জমিদার থাকতো, এসে কাছারি থেকে এসে এখানে থাকতো। অনেক পুরনো হয়ে গেছে। ইনি আছেন 500 বছরের উপরে বয়স। ওই খাটটা 10 জন শুতে পারবেন। কদিন আগে এখানে সিরিয়াল হয়ে গেল খড়ি কাঠ ছাড়া। দুর্গাদালা 26 জন গায়রা কাঁধে করে নিয়ে এই দুর্গাকে নিয়ে যায়। এটা হচ্ছে ছোট দুর্গা। এইখানকার দুর্গা ঠাকুরটা প্রথম বিসর্জন হয়, তাই? এই প্রথম টাকি, তারপরে অন্যান্য। হ্যাঁ এইখানটা দুর্গা তৈরি হয় বিশাল আকারে। তৈরি হয়ে 26 জন ব্যয়রা কাঁধে করে নিয়ে যাবে। সামনে লেখা থাকবে কি পুবের মা দুর্গার ছবি, পিছনে পুবের বাড়ি লেখা থাকবে। একই শঙ্করধ্বনি বাদ বাদই যেতে হবে। আচ্ছা, মহিষগুলি হতো যেটাতে মহিষবাড়ি, এই ঘর, এই ঘর বসে মার ঘর, এই ঘরগুলি মহিষগুলি হতো। ওইটাতে ছাগল বলি আর ভাড়া বলি হতো। হ্যাঁ দেখে নেন ঘরটা। আচ্ছা এবার ওই সারি যাবো। ওই রানীমা এই বাড়ি যে জমিদারের বউ, তার ফটো ওই রানীমার ফটো ওই বুঝবেন। ওই যে 250 বছর বয়স আছে বেল গাছটা, 250 বছর বেল গাছটার বয়স আছে। সত্য ঘটনা। আমি জন্ম আমার দানার জন্য গেছে সেই বেল গাছ। হ্যাঁ আর এইটা হচ্ছে টাকি হসপিটাল, পূর্ণ হসপিটাল। এই হসপিটালে যে দিদি কিনেছে পরিবেশটা উনি জন্মিয়েছেন, আমার দাদা জন্মিয়েছে, আমি জন্মিয়েছি, সবাই এই হসপিটাল জন্মিয়েছে। তারপরে হসপিটাল নতুন করা হয়েছে ওইটা, এই যে ওইটা করা হয়েছে ওই যে হ্যাঁ। এইটা কিন্তু আসল হসপিটাল, এইটা অফিস। এই যে একটা ঘর দিচ্ছেন, এইটা হচ্ছে অফিস, এইটা অফিস। এখানে পিকনিক, ফটোশ্যুট এবং সব রকম অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। এটা আছে দেখুন তো, এই পুকুরটাই এটা এলাকা, এই পুকুরটা আছে এই পেড়ে পুকুর কারণ হয়ে পূবের রাজবাড়ি দেখার পর এবার আমরা চলে এলাম জোড়া শিব মন্দির দেখতে। সুপুর নামক এই গ্রামটিতে এই জোড়া শিব মন্দিরটি প্রায় 300 বছর বা 18 শতকের পুরানো। বর্তমানে এই প্রাচীন শিব মন্দিরটি সংস্কার করেছে টাকি পৌরসভা। এই চত্বরে দুটি মন্দির রয়েছে, উভয় মন্দিরেই ভগবান শিব বিরাজ করেন। বাংলায় 1208 সালের আশ্বিন মাসে টাকি জমিদার পরিবারের 19তম বংশধর রামকান্তের পুত্র গোপীনাথ রায়চৌধুরী এই মন্দির ও তৎসংলগ্ন পুকুরটি প্রতিষ্ঠা করেন। আপনি যদি নির্মলতা অনুভব করতে চান তাহলে এই ঐতিহাসিক মন্দিরটি আপনাকে অবশ্যই অভিজ্ঞতা প্রদান করবে। জোড়া শিব মন্দির দেখার পর এবার আমরা রওনা দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। সম্পূর্ণ টাকি শহরটিকে সুন্দরভাবে ঘুরিয়ে দেখিয়েছিল আমাদের টোটো চালক স্মাইলদা। আমি এনার কন্ট্যাক্ট নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম, চাইলে যোগাযোগ করে নিতে পারেন। এবার চলে এলাম ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর বাড়িতে। রায়চৌধুরী জমিদারের চতুষ্কোণী বাড়ির মধ্যে এটি হলো পশ্চিমের বাড়ি। এটি টাকির অন্যতম দর্শনীয় স্থান। বেশ বড় ঠাকুর দালান আর চারিপাশে সবুজের সমারোহ বাড়িটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে।
পথে যেতে যেতে দেখতে পেলাম টাকির সেই প্রাচীন নলকূপ। প্রাচীন জমিদার বাড়ি থেকে শুরু করে পুরাতন সব মন্দিরের দেখা মেলে এই টাকিতে। পাশাপাশি টাকিসহ বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে আছে একাধিক প্রাচীন স্থাপত্যের নিদর্শন। একইভাবে পুরাতন নিদর্শনগুলির মধ্যে অন্যতম হল টাকির সোদপুরের এই প্রাচীন নলকূপ। একটু এগোতেই টোটো চালক স্মাইলদা আমাদের দাঁড় করিয়ে দিল সেই বিসর্জন সিনেমার শুটিং বাড়ির সামনে। এই হলো সেই বিসর্জন সিনেমার ঘরটি। বর্তমানে একটু ইনোভেশন করা হয়েছে, সেই কারণে আগে হয়তো এটা খড়ের ছাউনি ছিল, কিন্তু এখন টালির ছাউনি। আর এই পাশে পুকুর, চারিদিকে জঙ্গল, বেশ ভালো। পরিচালক কৌশিক গাঙ্গুলির জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিসর্জন চলচ্চিত্রের সিংহভাগের শুটিং এখানেই হয়েছিল। বিসর্জন সিনেমার শুটিং বাড়ি দেখার পর এবার আমরা চলে এলাম টাকির সবচেয়ে জনপ্রিয় স্পট গোলপাতা ফরেস্ট বা মিনি সুন্দরবনে। এখানে আসলে অবশ্যই আধার বা ভোটার কার্ড সঙ্গে নিয়ে আসবেন, কারণ পরিচয়পত্র জমা নিয়েই তবেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়। পরিচয়পত্রটি জমা দেওয়ার সময় এখান থেকে একটি নাম্বার দিয়ে দেওয়া হয়। ফেরার পথে সেই নাম্বারটি বললে পুনরায় আপনার পরিচয়পত্রটি পেয়ে যাবেন। ভিতরে প্রবেশ করেই আপনারা পায়ে হেঁটে বা একটি ভ্যানে করে চলে যেতে পারেন গোলপাতা ফরেস্টের কাছে। তবে আমরা কোনো ভ্যান না করে পায়ে হেঁটে এগিয়ে চললাম গোলপাতা ফরেস্টের দিকে। যেতে সময় লাগলো ওই মিনিট 7। এই টিকিট কাউন্টার থেকে জনপ্রতি 10 টাকা টিকিট কেটে প্রবেশ করলাম গোলপাতা ফরেস্ট বা মিনি সুন্দরবনে। এই সরু ব্রিজের ওপর দিয়ে 11 নম্বর গাড়ি চেপে ধীরে ধীরে প্রবেশ করলাম গোলপাতা ফরেস্টের ভিতরে। সামনে বান গাছ, এ হলো গোলপাতা, নারকেল পাতার মতো। ঘরটির ভিতরে প্রবেশ করলেই দুটি রাস্তা দেখতে পাবেন। একটি চলে গেছে ক্যান্টিন বা টাওয়ার সাইড, আর একটি চলে গেছে রিভার সাইড। আমরা প্রথমে চললাম রিভার সাইডের দিকে। এখানে এলে বাঘমামার দেখা না মিললেও চারিদিকে সবুজের সমারোহ, সঙ্গে সুন্দরী গরান গেহুয়া গাছের সান্নিধ্য যত খুশি লাভ করতে পারবেন। সবুজের সমারোহ দেখতে দেখতে আমরা চলে এলাম ইছামতি নদীর একেবারে পাড়ে। এখান থেকে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের সাতক্ষীরা জেলার তেভাটা অঞ্চলটি খুব কাছে থেকেই দেখতে পাবেন। মিনি সুন্দরবন দেখার পর আমরা চলে এলাম নৃপেন্দ্র অতিথিশালায় লাঞ্চ করার জন্য। লাঞ্চ করে সুন্দরী ইছামতি নদীতে করে নিলাম নৌকোবিহার। এই ইছামতি নদীতে দুই দেশের দুর্গা প্রতিমা বিসর্জনের ঐতিহাসিক পরম্পরা দেখতে দূর দূরান্ত এমনকি দেশ বিদেশ থেকেও মানুষের সমাগম ঘটে। আমরা নৌকোয় করে চলে এলাম 3 নদীর মোহনার কাছে। ডান দিক থেকে বয়ে আসছে বিদ্যাধরী নদী, সামনের ওই দিক থেকে আসছে কালিন্দী নদী, আর বাঁ দিক থেকে বয়ে আসছে ইছামতি নদী। নৌকোবিহার করার পর আমরা চলে এলাম প্রতীপ সৈকতে। এখানে পিকনিক করার জন্য আদর্শ একটি জায়গা। এখানে এই ঘরগুলির ওপরে পিকনিক করলে
ভাড়া নেয় 1300 টাকা। আর যদি ঘরটির নিচে পিকনিক করেন তাহলে ভাড়া নেবে 1100 টাকা। তবে খোলা মাঠের মধ্যে পিকনিক করলে ভাড়া পড়বে 700 টাকা। প্রতীপ সৈকত দেখে এবার আমরা চলে এলাম ত্রিশক্তি মন্দিরে। এই মন্দিরের আসনে ডান দিকে আছে মা বগলা, মাঝে আছে তারা মা, আর বাঁদিকে আছে মা চণ্ডিকা। রং হচ্ছে হলুদ, হলুদ শাড়ি, হলুদ ফুল, হলুদ ফল। আর মা বগলা আমাদেরকে খুব সুন্দর একটা বার্তা দিচ্ছেন, মেসেজ। দেখুন, বাহাতে মদন বসুরের জিভ ধরে আছে। ওইখান থেকে উনি বলতে চাইছেন যে দেখো মানুষ, তোমার সবচেয়ে বড় শক্তি, দেশের শক্তি, দশের শক্তি তোমার নিজের জীব। জীব আসলে কোনো সম্পর্ক, ওষুধ কী করে? লোকের ক্ষতি করে। জীব তো লোকের ক্ষতি করে, নিজেরও ক্ষতি করতে পারে। ডাক্তার বলেছেন এটা কেউ না, ওটা কেউ না, সেটা কেউ না। জীব বলছে তুই আগে ওটা খা, তুই শেষ হয়। আবার কি স্লিপ অফ টাং, একটা শব্দ আমি কাউকে এমনভাবে বলে ফেললাম, সেটা তাকে এমনভাবে আঘাত করলো, সারা জীবন কথা বলে না বলতে। আবার কি জীব আমাকে এতটা লোভী করলো, চুরিটাকে দেওয়া খুন পর্যন্ত করতে বাধ্য হলাম। সো কন্ট্রোল ইউর টাং, তোমার জীবকে সংযত করো খাওয়াতে এবং বলাতে। মা বলছেন তাহলে তুমি আমার দরজায় দাঁড়িয়েছো, নিশ্চয়ই তোমার কোনো প্রার্থনা আছে? না, উল্টো পাল্টা জিনিস কিছু চাইবে না। আমার কাছে একটাই তোমার প্রার্থনা, কি বলো? স্বামী বসতি জিভায়। মা, তুমি আমার জিভায় অবস্থান করো, আমার বাক্যটা মিষ্টি হোক। কারণ আমি কাউকে খাওয়াতে পারবো না, পড়াতে পারবো না, সেই শক্তি, সেই সাধ্য, সামর্থ্য আমার নেই। কিন্তু আমার ওয়ার্ডগুলো যদি মিষ্টি হয়, যেই মানুষটা রোগযন্ত্রণায় ছটফট করছে, যেই মানুষটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তার কাছে আমার ওয়ার্ডগুলো স্নেহের স্পর্শ হবে, হিলিং কাজ হবে। আর এই যে মানুষটা শুয়ে আছে, যার হৃদয়ে দেবী বসে আছে, উনি আমাদেরই প্রতিনিধি। মাগো, তুমি যে সর্বশক্তি হয়ে, তুমি যে প্রকৃতি, তোমার সঙ্গে তো আমি চ্যালেঞ্জ নিয়ে পারবো না। সো উই সারেন্ডার, আমি আত্মসমর্পণ করলাম, আমি বুক পেতে দিয়েছি, আমার হৃদয়ে বসো, তুমি আমার চালিকা শক্তি, তুমি আমাকে যেভাবে চালিয়ে চলবে আমি সেভাবে চলবো। এই তিন শক্তি এক জায়গায় বলে এই মন্দিরের নাম ত্রিশক্তি। ত্রিশক্তি মন্দির দেখার পর আমরা চলে এলাম স্বর্ণময়ী শ্মশান ঘাটে। টাকির এই শ্মশান ঘাটটি অত্যন্ত পরিচ্ছন্ন। এখানে কোনো ইলেকট্রিক চুল্লি নেই। সাধারণত শ্মশান ঘাট যেরকম হয় এটি প্রায় সেরকমই, কিন্তু নজর টানল পাশের একটি ফলকস্তম্ভ। ফলকস্তম্ভটি এই গ্রামেরই ছেলে এক সৈনিকের। কার্গিল যুদ্ধে প্রতিপক্ষের গুলিতে তার শরীর ঝাঁঝরা হয়ে যায়। বেদনায় মনটা ভরে গেল, তাই মনে মনে একটা স্যালুট করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক, শেয়ার এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না যেন। ধন্যবাদ, ভালো থাকবেন।